আজকে অনেকগুলো প্রশ্নের মুখে পড়েছিলাম মাদের বাড়িতে গিয়ে। দীক্ষা বাচ্চাদের নাকি দিতে নেই, একটু বয়স হলে দেওয়াই ভালো। দীক্ষা তাড়াতাড়ি নিলে কি হবে, জীবনে অনেক কিছু দেখার আছে, করার আছে। দীক্ষা যদি আগে আগে নিয়ে নিই, জীবনটা বোধহয় শেষ হয়ে যায়। এই সব যে ভুল ধারণাগুলো আমাকে যে প্রশ্ন করা হচ্ছিল, সেই সব উত্তরগুলো বৌদি আমি দিচ্ছিলাম। তো যারা ছিল সবাই দিচ্ছিল, তো সেটাই আজকের ভিডিওতে থাকবে, দেখতে থাকবে। দেখো মাদের বাড়িতে যাব, আর মায়ের কটন ফুরিয়ে গেছে। আগে দোকান থেকে একটুখানি কটন নেব, আর দেখি যদি একটুখানি ফল পাই তো ফল নেব। আর দেখতে থাকো এখন থেকে কী করি। চলো, রান্না কিন্তু বাকি আছে, মাদের বাড়িতে যাব। কি রোদ, ছাতা নিয়ে না বেরোতে ইচ্ছা করে না। চলো। গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আমি সকালবেলায় দেখলে আমি মার জন্য কটন আনলাম। আর এবার দেখো মাদের বাড়িতে যেতে হবে। আজকে অনেক তাড়াহুড়ো, সকাল থেকে অনেকবার ফোন হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আজকে শুধু মাছের ঝোল আর ভাত করব হাজবেন্ড আর ছেলের জন্য। আর তারপর আমি চলে যাব। আজকে পুজো দেওয়া, ঘর পোছা, কাপড় কাচা এগুলো কিন্তু সব এই বাড়িটা হয়ে গেছে। বাদ বাকি খাবার দাবারের পর যদি মানে থাকে কিছু বাসন কোসন, সেটা এসে করব। আর এই দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর ওই দেখো বাড়িতে এখন কেউ নেই, দেখো। আর এখন আমি মাকে ওষুধটা দেবো। মা চোখে ওষুধটা দিল, তো এটা ফ্রিজে রাখবো। আর আজকে টিফিনে শুধু মার জন্য সেদ্ধ ভাত হয়েছে, কুমড়ো দিয়ে, কুমড়ো সেদ্ধ ভাত। আর আমার মা না আম খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য একটা আম রেখে গেছে বৌদি। মানে যারা দীক্ষা নেবে তারা তো এসে খাবে, তো সেই জন্য তারা এসে খাবে বলে ওদের জন্য কিছু নিয়ে আসতে গেছে দাদা বৌদি। তারপরে কে কে দীক্ষা নেবে তাদের ওখানে, তারা মানে তাদের সাথে কথা বলতে গেছে। মাকে ইয়ে করে নি, মাকে একটুখানি তো মা পাটাকে না ফেলতে পারছে না, মানে ফেললে না মানে সোজা হচ্ছে না পাটা, যেখানে যে পাটা ভেঙে গেছিলো। তো ভাবছি যে সেই তেলের বাড়ি থেকে, মানে হাড়ভাঙা বুড়ির বাড়ি থেকে যে ওষুধটা এনেছিলাম তেলটা, সেটা না মালিশ করতে বলেছিল। তো মা না মালিশ করে না, সেই জন্য এটা একটু মালিশ করে দিই, আর ইস্ত্রিটা দিয়ে শেকটা দিয়ে দেবো। সেই জন্য চলো, তারপরে আবার বাড়িতে যাব, অন্যান্য কাজ আছে। চলো। 13 বছর বয়স, মানে 12 বছরে, তো 12 বছর না হলে দীক্ষা হয় না, 12 বছরের আগে মন্ত্র হয়। তো একজন পাশ থেকে বলছিল, না না এত ছোট বয়সে দীক্ষা দিয়ে লাভ কি আছে। আরে এটা কি করে বোঝাবো, দীক্ষা সব সময় ছোট বয়সেই নিতে হয়। বুড়ো বয়সে তুমি কি করবে ধর্মকর্ম, তখন তো চলে যাবার সময়, শরীর তোমার কাজ করবে না, শরীর তোমার অকেজো হয়ে যাবে। তখন তুমি ইষ্টের কথা শুনে নিজের জীবনটাকে কি করে পরিপূর্ণ করবে। ঠাকুরকে ধরার, দীক্ষা নেওয়ার একটাই মানে উদ্দেশ্য থাকে যে জীবনটা যেন পরিপূর্ণ থাকে, মনুষ্য জীবনটা যেন পরিপূর্ণ হয়ে যায়। তো সেটা, আর দাদার মেয়ে তো ওর তো দীক্ষা হয়ে গেছে অনেক আগে, আর আমাদের বাড়ির বাচ্চাদের তো দীক্ষা হয়েই যায়, আর স্বস্তানীয় হয়ে গেছে। আর হচ্ছে পুচকেটা মন্ত্র নিয়ে নিয়েছে। তো অনেক, আজকে বাড়িতে দুজন বাচ্চা নেবে, তো তারা জিজ্ঞেস করছিল এত ছোট বয়সে কোনো অসুবিধা নেই তো। তো সেটাই আমরা বলছিলাম, দীক্ষা অ্যাকচুয়ালি বুড়ো বয়সে নিয়ে কোনো লাভ নেই। এটা আমাদের মতামত, আমরা যারা সৎসঙ্গী ঠাকুর অনুকূলচন্দ্রে দীক্ষিত তাদের মত, যে দীক্ষা যদি নিতে হয় তো ছোট বয়সেই নিতে হয়। কেননা অনেক কিছু জানার থাকে, সংসার, বাচ্চা পালন থেকে শুরু করে বড়দের সাথে বিহেভিয়ার, জীবন চলনের সমস্তটাই দীক্ষা নিয়ে জানা। দীক্ষা নিয়ে তো শুধু একটা মন্ত্র জপ করলে কিছুই হবে না, তার সাথে সাথে কর্মটাও কিন্তু করা লাগবে। সেই সব কথাগুলোই আমরা আলোচনা করছিলাম, যারা দীক্ষা নিতে এসছে তাদেরকে বলা। আর তার সাথে প্রত্যেক দিন মানুষের উপকারের জন্য ভূত ইষ্টবৃত্তির সাথে সাথে ভূতভুজ্য তুলে রাখতে হয়, যেটা কিনা কেউ যদি বিপদে পড়ে বা নিজেই যদি বিপদে পড়ি, সেটা খরচ করার কথা ঠাকুরের বলা। তো সেই সব কথাগুলোই আর কি ঠাকুরের আজকে আলোচনা হচ্ছিল। আর আজকে স্বস্তানীর কেউ ছিল না, আর আজকে যে প্রধান ঋত্বিক উনি হচ্ছেন মেডিকেল, যে আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজের ডক্টর সদাপ্রিয় বোস। তো উনি আজকে দীক্ষা দেবে, উনি ঋত্বিক। আর এই যে এক হাড়ি নেমে গেছে, আর বৌদি এই যে রেডি করছে, আর দাদারা গাড়ি নিয়ে কিন্তু আনতে গেছে। যারা দীক্ষা নেবে তারা অনেক দূর দূর থেকে লোক ধরো পাচ্ছে না, বা দেওঘর যেতে পারছে না, তখন দীক্ষার জন্য বলা থাকে যে আজকে আমরা নেব, এরকম ব্যাপার। তো সেই হিসাবে দীক্ষা হয় বা একটা জায়গা পছন্দ করা হয়। তো আমাদের বাড়িটা এবার পছন্দ করা হয়েছে। সব দাদাদের বাড়িতেই দীক্ষা হয়েছে এই দিন, আমাদের বাড়িতে 7 জনের দীক্ষা হয়েছিল। তো 7 জনের দীক্ষা হয়েছিল, পরে আমি আসার পর আবার মনে হয়েছে। আর মা আর দাদার মেয়েটা দেখো ওখানে বসে আছে, মা তো এখন শুয়ে আছে, মার মন
ঠাকুরের দীক্ষা যেদিন থেকে নেওয়া হয় সেদিন থেকে আমরা শিখতে শুরু করি সকালে উঠে ইষ্টবৃত্তি দান করতে হয় ঠাকুরকে। ইষ্টবৃত্তি দিয়ে বাবা মাকে এবং বাড়ির যত গুরুজন আছে সবাইকে প্রণাম করতে হয়। এটা কিন্তু আমাদের করতে হয় এবং থানকুনি পাতা খেতে হয়। এই যে বাবা মাকে প্রত্যেক দিন যে প্রণাম, এর মধ্যে দিয়ে তৈরি হয়ে যায় একটা বাচ্চা তার বাবা মার প্রতি শ্রদ্ধা, বড়দের প্রতি শ্রদ্ধা, ঠাকুমা দাদুর প্রতি শ্রদ্ধা, এবং পরবর্তীকালে সে যখন বাইরে সমাজের সাথে মেশে তখন কিন্তু সবাইকে শ্রদ্ধা করতে শেখে, সবাইকে ভালোবাসতে শেখে। তখন জগৎটাই যেন আপনার নিজের হয়ে যায় এবং সমস্ত প্রতিকূলতাকে জয় করতে শেখে। এবং ইষ্টবৃত্তির সাথে সাথে ইষ্টবৃত্তি গুরুকে নিবেদন করার সাথে ভূতভূজ্য বলে একটা জিনিস আছে, সেটা রাখতে হয়। যখন কেউ বিপদে পড়ে তখন কিন্তু তাকে সেটা দিয়ে সাহায্য করতে হয়। তো সেই সব কথাগুলো আজকে বলছিলাম। তো দীক্ষা কেন নিতে হয়, তো সেই সব কথাগুলো যারা জিজ্ঞেস করছিল, যারা বলে যে না দীক্ষা বুড়ো বয়সে নেব, এত তাড়াতাড়ি নেব না। একটা কাকিমা এসেছিল থেকে, আমি তো ছোট থেকে ঠাকুরকে ধরেছিলাম, ঠাকুরের অনেক কিছু অলৌকিক ঘটনা দেখেছি, পড়েছি আর সৎসঙ্গে গিয়ে জেনেছি, কিন্তু আমার হাজব্যান্ড তো ঠাকুরকে ধরেছিল না। সে আমার বিয়ের পর ঠাকুরকে, আমার ছেলে হওয়ার পর তারপরে ঠাকুরকে ধরেছে। এবং আমার হাজব্যান্ডও এখন বলতে বাধ্য যে সত্যি সত্যি ঠাকুরের মধ্যে কত ক্ষমতা এবং নামের যে কত সাংঘাতিক ক্ষমতা। আর একটা সবার মধ্যে একটা ভুল ধারণা আছে, ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরলে বোধহয় নিরামিষ খেতে হয়। না, একদমই না। স্টেপ বাই স্টেপ থাকে, মন্ত্র থাকে, দীক্ষা থাকে, সবার শেষে থাকে স্বস্তিয়ায়নী। এবং অনেকেই সেটা জানতো না, সেই সব নিয়ে আলোচনা হচ্ছে, বুঝতে পেরে যাবে। ওই যে প্রত্যেক দিনের প্রার্থনা সকাল সন্ধ্যা এবং নাম জপ, যেটা এইটাতে যে কি মহাগুণ, সেটা যে করবে সেই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এতটা, সবাই ভালো থেকো, টাটা।